গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন, নাম জানা হলো না। ভীষণ ভিড়ে বাসে দাঁড়ানো প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। সোমবারের সকালের বাসগুলো দেখলে মনে হয় ভিতরে কিছুতেই জায়গা হবে না, কিন্তু কোনো মতে নিজেকে ঠেসে দেবার পরও দেখা যায় আরও মানুষ উঠেই চলেছে বিভিন্ন স্টপেজে। ঈশানী আজ আর পরের বাস ধরবো, এটাতে ভিড় বলে বসে থাকলে চলবে না। অফিস টাইমের কিছুটা আগেই আজ পৌঁছাতে হবে। ওরা 5 জন বসে ঠিক করে নেবে আজকের প্রেজেন্টেশনটা কেমন হবে। ফরেন কাস্টমারদের সামনে নাস্তানাবুদ হতে কেউই রাজি নয়। ভাস্কর, সুনয়ন, গার্গী, রিক্তা আর ঈশানী এই 5 জনের টিম করে দিয়েছে স্টেট আইকন কোম্পানির এমডি মিস্টার আগরওয়াল। ভাস্কর বলে, আমাদের এমডি শুধু খাঁটি ঘিয়ে ভাজা পরোটাই খায় না, বুদ্ধিটাও চলে ঘিয়ের গুণে। কীভাবে কাজ উদ্ধার করতে হয় ওনার কাছ থেকে শেখা উচিত। গার্গীর কথায় এমডি হঠাৎ করে হেসে, ভালো তো, জিজ্ঞেস করলেই প্যালপিটেশন ধরে যায়। আজ রাতে আর বাড়ি ফেরা হবে তো, নাকি নতুন প্রজেক্টের ডিজাইন বানাতে বসিয়ে দেবে তার ঠিক নেই। বাসের এত ভিড়ের মধ্যেও মাথার মধ্যে নিজেদের প্রজেক্টের খরসাটা আর একবার ঝালাই করে নিল ঈশানী। কাঁধের ব্যাগটা যে সামনে টেনে নেবে সে উপায়ও নেই। ভিড়ে পুরো স্যান্ডউইচ হয়ে দাঁড়িয়ে আছে ও। এটিএম কার্ডটা ওর জিন্সের পকেটেই আছে। ব্যাগে থাকার মধ্যে মায়ের করে দেওয়া রুটি তরকারি আর জলের বোতল, হয়তো মেরে কেটে 150 টাকা, আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র, বিল এসব রয়েছে। সবাই ক্যান্টিনে খেলেও ঈশানী মায়ের দেওয়া রুটি তরকারিতেই টিফিন সারে। একটা টাকাও বাঁচিয়ে চলে। বাপি চলে গেছে আজ 8 বছর হলো। মা গানের টিউশনি করে ওকে বড় করে তুলেছে, তাই প্রতিটা টাকার মূল্য ও খুব ভালো করে বোঝে। বাপির জমানো যা ছিল তা বাপির ট্রিটমেন্টেই চলে গেছে। লিউকোমিয়া পেশেন্টকে বাঁচানো যায়নি, শুধু ওরা মা মেয়ে সর্বশান্ত হয়েছে। মায়ের কানে এখন 2টো সিটি গোল্ডের কানের দুল পরা, ও 2টো সোনার করে দিতে হবে। বাড়িতে গত মাসে একটা ইনভার্টার কিনেছি ঈশানী। গোটা পাড়ার মধ্যে লোডশেডিং হলে ওদের ঘরগুলো এখন আর অন্ধকার হয় না। মায়ের নিমফুলের মধুর এপিসোডটাও মিস হয় না আর। বাস থেকে নেমে 2 মিনিটের হাঁটা পথ। ঈশানী হাঁটল না, প্রায় ছুট লাগালো। হাঁপাতে দেখে লিফটম্যান রতন হেসে বলল, গার্গী দিদিমণি এই ঢুকলো। রতন ছেলেটা মাত্র 3 মাস হলো জয়েন করেছে, অথচ ওদের সকলের নাম কেমন জেনে নিয়েছে। নিজের কম্পিউটারের সামনে বসতেই রিক্তা বলল, ঈশানী, ব্যাগে কোহিনূর ছিল না তো? তাহলে ভোগ কাটা। নীল রঙের ব্যাগটার ঠিক চেনের কাজটা কাটা, ভিতরের খুচরোগুলো বড় চেনের মধ্যে পড়ে গেছে। বাকি 150 অথবা 175 টাকা হাওয়া। ঈশানী তোলপাড় করে কিছু খুঁজছে দেখে ভাস্কর বলল, হ্যাঁ রে, এটিএম কার্ড গেছে নাকি? তাহলে আবার ব্লক করাতে হবে, সঙ্গে অ্যাপ্লিকেশনও দিতে হবে। ঈশানী নিজের জিন্সের পকেটে হাত দিয়ে দেখল, না, এটিএম যথাস্থানে রয়ে গেছে। মুখটা করুণ করে রয়েছে ও। বন্ধুর মতো কলিগরা জিজ্ঞেস করেও জানতে পারল না ঠিক কী খোয়া গেছে বলে ঈশানীর এত মন খারাপ। সুনয়ন 2টো 100 টাকার নোট টেবিলে রেখে বলল, এবার তো হাস মেরি মা। উফ, রাম কিপটে রে তুই। 100-150 টাকার জন্য তো এমন মুখ করে আছিস যেন কেউ তোর লাভারকে নিয়ে নিয়েছে। ঈশানী রাগী মুখে বলল, আমার কোনো লাভার নেই। তুই আর কি বুঝবি টাকার মূল্য? বড়লোক বাপের ছেলে, বিয়ারের খরচ তুলতে চাকরি করতে এসেছিস। সুনয়ন হেসে বলল, আমি গরিব আদমি আছি। ঈশানী বলল, বকাটা বন্ধ করে প্রেজেন্টেশনটা দেখ,
না হলে ওই এমডি তোকে আরও গরিব করে দেবে। সব কাজ ঠিক ঠিক হয়েছে বলে লাঞ্চে আজ এমডি ওদের ভালো লাঞ্চও খাইয়েছে। তবুও কিছুতেই ঈশানীর মনটা ভালো হচ্ছে না। মন খারাপের কালো মেঘটা এতটাই ঘনীভূত হয়ে রয়েছে যে ও চেষ্টা করেও স্বাভাবিক হতে পারছে না। বাড়ি ফেরার সময়ও বাসে বেশ ভিড় ছিল, তবুও ঈশানী একটা বসার জায়গা পেয়ে গেল লাকিলি। বারবার মনে হচ্ছে হারিয়ে ফেলল। এত বছর আগলে রেখে শেষ পর্যন্ত হারিয়েই ফেলল। ব্যাগে রাখত, কারণ ঈশানী চাইতো ওটা সব সময় ওর কাছে থাক। ওটা ছিল ওর প্রেরণা। হঠাৎ একটা বছর 13 ছেলে এসে ঈশানীর হাঁটুর কাছে হাত দিয়ে ডাকছে। চমকে উঠে তাকিয়ে ঈশানী বলল, খুচরো নেই? বাস ভাড়াটাই তো রিক্তার কাছ থেকে নিয়ে এসেছে। ছেলেটি বলল, একটা কথা বলবো দিদি? কি আশ্চর্য, এর আবার কি কথা থাকতে পারে ঈশানীর সঙ্গে? ছেলেটি আস্তে আস্তে বলল, ধরিয়ে দিও না গো দিদি, পাবলিক পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে গো। ঈশানী ওর দিকে তাকালো। বলো, কি বলবে? ছেলেটি বেশ কিছু কাগজ হাতে নিয়ে ঈশানীর হাতে গুঁজে দিল। টাকাগুলো খেয়ে নিয়েছি দিদি, কিন্তু তোমার বাপের চিঠিটা পড়ে কেঁদে ফেললাম গো। পাবলিক পেঁদাবে জেনেও ফেরত দিতে এলাম। আমারও তো বাপ নেই গো, তাই বুঝলুম তোমার কষ্টটা। আগের দুটো ফিরতি বাসেও খুঁজলুম গো, পেলুম নি। চিঠিটা যে ফেরত পেতে পারে এটাই ঈশানীর ধারণার বাইরে ছিল। ছেলেটাকে বলল, পকেটমারি করিস কেন? পড়াশোনা করিস না? ওই সরকারি স্কুলে পড়েছি 6 পর্যন্ত। তারপর মোহন কাকা বলল, পড়ে কিচ্ছু হবে না কো, পেটের ভাত জোটাতে হলে কাজ করতে হবে। মোহন কাকা এই 1 বছর ধরে ট্রেনিং দিল, তারপরে পকেট কাটতে লাগলাম। বাসের কন্ডাক্টররা বোধহয় এদের মুখ চেনে। ছেলেটাকে দেখেই ধমক লাগালো, বেরিয়ে যায় এখান থেকে। ছেলেটা স্টপেজ আসার আগেই লাফিয়ে নেমে গেল। বহুবার পড়া চিঠিটা আরেকবার খুলল ঈশানী। মামনি, আমি চলে যাচ্ছি মা, তোদের থেকে অনেক দূরে। কিন্তু যত দূরেই যাই না কেন, সেখান থেকেও আমি তোকে দেখব, তোর সঙ্গে থাকবো সব সময়। তুই খুব জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দেখিস, তোর চারপাশেই পাবি বাপি বাপি গন্ধটা। আর একটা কথা মামনি, তুই এখনো ছোট, তবুও মনে রাখিস তোর মা খুব কষ্ট পেলেও মুখে কিচ্ছু বলবে না। তুই খেয়াল রাখিস তোর মায়ের। ভাবছিস বাপি খুব স্বার্থপর, একটা বাচ্চা মেয়ের উপর দায়িত্ব দিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু মামনি, আমার যে সময় বড্ড কম রে, আমি যে নিরুপায়। এই চিঠিটার মধ্যেই আমি রইলাম। আমি জানি আমার মামনি ভীষণ সাহসী মেয়ে, কখনো ভয় পাবে না। তোর বাপি। কখন যে স্টপেজে এসে গেছে আর ঈশানীর চোখটা জলে ভিজে গেছে তাও খেয়ালই করেনি। চিঠিটা ফেরত পাওয়ার আনন্দে আকাশের দিকে তাকিয়ে আরেকবার বাপির অস্তিত্বটা অনুভব করল ঈশানী। যা, ওই পকেটমার ছেলেটার নামটাই তো জানা হলো না। তবে ওর ওই রোগা রোগা ছোট্ট শরীরের মধ্যে একটা বিশাল মনের ইঙ্গিত ঈশানী পেয়েছে। কলমে অর্পিতা সরকার।